হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আশা করি সবাই ভালো আছো। আমি সন্দীপ জয়সওয়াল। তোমাদের ইতিহাসের প্রথম পেজ রায়মার্টিনে যে কোশ্চেন ব্যাংক এসছে সেটা আমরা আলোচনা করব। তো বিভাগ কতে প্রথমে কি বলা হয়েছে দেখো, ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে? 1792 খ্রিস্টাব্দে, 1813 খ্রিস্টাব্দে, 1854 খ্রিস্টাব্দে না 1867 খ্রিস্টাব্দে? এখানে প্রতিটি সালই হচ্ছে ইম্পর্টেন্ট আছে। তার মধ্যে এটির অ্যান্সার কি হবে না 1792 খ্রিস্টাব্দে। ফার্স্ট অফ অল এটা জানতে হবে যে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল 1792 খ্রিস্টাব্দে, কিন্তু ক্রিকেট প্রথম শুরু হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। মনে থাকবে এটা। 1813 সাল কিসের জন্য ইম্পর্টেন্ট আছে? এটা হচ্ছে কি, ভারতে মিশনারিদের প্রবেশাধিকার দেওয়া হয়েছিল। এছাড়া 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা শিক্ষাক্ষেত্রে দান করা হয়েছিল এবং মিশনারিদের প্রবেশাধিকার দেওয়া হয়েছিল 1813 সালে। 1854 সাল চার্লস উডের ডেসপ্যাচ জানো তোমরা ভালো করেই। উডের ডেসপ্যাচ কি ছিল? চার্লস উডের ডেসপ্যাচ, ঠিক আছে। 1854 সাল। 1867 সালে কি হয়েছিল কেউ জানো তোমরা? জানলে অবশ্যই কমেন্ট করো। 1867 সালে কি হয়েছে? আমরা জানি 1867 সালে আমাদের হিন্দু মেলা হবে। কি হবে? হিন্দু মেলা। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা যদি দেখি তাহলে কি হবে দেখো, একাত্তরের ডায়েরি এটি একটি কি ধরনের গ্রন্থ বলেছে? তো একাত্তরের ডায়েরি একটি জীবন স্মৃতিমূলক, স্মৃতিকথামূলক, আত্মজীবনীমূলক না পৌরাণিক? তোমাদের টেক্সট বুকে প্রথম চ্যাপ্টারে জীবন স্মৃতি এবং আত্মজীবনী এবং স্মৃতিকথা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানেই একাত্তরের ডায়েরি সম্পর্কে সেটি একটি কি, এটা স্মৃতিকথামূলক গ্রন্থ। নববিধান কে প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো উত্তর কি হবে আমাদের? কেশবচন্দ্র সেন। কি উত্তর লিখবে তোমরা? কেশবচন্দ্র সেন। সবাই ভালোভাবে নোট ডাউন করে নিবে এগুলো, ঠিক আছে? পরীক্ষায় আসবে, প্রথম সাবমিটিংয়ের প্রশ্ন এটা। তো নববিধান প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন, ঠিক আছে। তারপরে পটলডাঙ্গা একাডেমি, কি প্রশ্ন করেছে? পটলডাঙ্গা একাডেমি বর্তমান কি নামে পরিচিত? এটি বর্তমানে হেয়ার স্কুল, ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেছিলেন। এটা বর্তমানে কি নামে পরিচিত আছে? হেয়ার স্কুল নামে পরিচিত। এটা কি স্কুল নামে? হেয়ার স্কুল, পটলডাঙ্গা একাডেমি। নীলদর্পণ নাটক, এটা জানতে হবে যে নীলদর্পণ নাটকটি রচয়িতা কে ছিলেন? এটি রচয়িতা ছিলেন কে? দীনবন্ধু মিত্র। কি নাম বললাম? দীনবন্ধু মিত্র, ঠিক আছে। তো দীনবন্ধু মিত্র কি করেছিলেন? এই নীলদর্পণ নাটকটি রচনা করেন এবং এটি ছাপা হয় কোথা থেকে? নদিয়া, শ্রীরামপুর, কলকাতা না ঢাকা? কোথা থেকে হয়েছিল এটা? আমাদের ঢাকা জেলা বর্তমানে বাংলাদেশে অবস্থিত আছে। তাহলে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানীও, সেখান থেকেই এটা ছাপা হয়েছিল এই নাটকটি, ঠিক আছে। এটি হচ্ছে নীলদর্পণ নাটক। আর এটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? বলা হয় রেভারেন্ড জেমস লং সাহাব। কে করেছিলেন এটা? রেভারেন্ড জেমস লং সাহাব নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা নোট ডাউন করে নিবে। পরের প্রশ্ন দেখো, কি বলেছে? কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? কলকাতা মেডিকেল কলেজ তোমরা জানো ভালো করে যে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আছে। কলকাতা মেডিকেল কলেজ আমাদের ডক্টর এম জে ব্রামলি, ডক্টর এইচ গুডিভ, ডক্টর এন ওয়ালিস আর ডক্টর জে গ্রান্ট। তাহলে সরাসরি উত্তর আমাদের কি হবে না ডক্টর এম জে ব্রামলি অধ্যক্ষ বলেছেন, ঠিক আছে। অধ্যক্ষ বলেছেন, এটা ভালো করে মাথায় রাখতে হবে যেটা কার কথা বলা হয়েছে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রামলি। আশা করি সবাই নোট ডাউন করে নিচ্ছ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে? সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। এইখানে একটা টুইস্ট আছে, ভালোভাবে মনে রাখবে। এখানে কি হচ্ছে, কনফিউজ করার জন্য কোশ্চেনে দেয়। এখানে হচ্ছে লেখা আছে দেখো মুন্ডা, তো সবাই ভাবে মুন্ডা মানে হচ্ছে মুন্ডা বিদ্রোহ, তাহলে সবাই এটা দাগ দিয়ে দেয়, কিন্তু এটা ভুল উত্তর। এটা মনে রাখবে যে সুই মুন্ডা মানে মুন্ডা বিদ্রোহ নয় কিন্তু, ঠিক আছে। এটার জন্য এটা দেওয়া হয়েছে যাতে তোমরা ভুল করো। তাহলে এখানে কি করবে তোমরা? সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। তাহলে মুন্ডা বিদ্রোহ তো হবে না, তাহলে কি হবে? কোল বিদ্রোহ হবে। কি হবে? কোল বিদ্রোহ। কবে হয়েছিল এটা? 1831 সালে। মাথা হবে 1831 সালে। ক্লিয়ার হয়েছে? সবাই কিন্তু নোট ডাউন করবে। এবারে তোমরা জানো চুয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ কবে হবে? 1855। আর মুন্ডা বিদ্রোহ কবে হবে?
1899। আর কোল বিদ্রোহ তো বলে দিলাম। চুয়ার বিদ্রোহ কবে হবে? 1767। ঠিক আছে, এটা দুটি ফেজে হয়েছিল, 1798 সালেও এটা হবে। তাহলে এই যে হচ্ছে কি, এগুলো সব নোট ডাউন করবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা যদি দেখি, তাহলে পরবর্তী প্রশ্ন আমরা যদি দেখি তাহলে কি দেখবো, যে হুল শব্দটির অর্থ কি? হুল, এটা স্লো একটা প্রবাদ বাক্য আছে যে আমরা বিদ্রোহ করার সময়, আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বিদ্রোহ করার সময় দুটো আদিবাসী সম্প্রদায়ের কথা আমরা সব থেকে বেশি পড়ি, সেটা হচ্ছে সাঁওতাল, একটা মুন্ডা। ঠিক আছে, তো এরকমই একটা গল্প তোমরা ছোটবেলায় বাংলা সাহিত্যও পড়েছো, যে এতোয়া মুন্ডা নামক একটা গল্পতে তোমরা পড়েছো যে ওরা করেছিল হুল আর আমরা করেছিলাম উলগুলান। ঠিক আছে, এবারে হুল কথার অর্থ কি? হুল কথার অর্থ হচ্ছে কি আমাদের বিদ্রোহ। কি বলবে? বিদ্রোহ। হুল, হুল কথার অর্থ হচ্ছে কি বিদ্রোহ বলা হয়। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন আছে উলগুলান, এখানে কি একটা প্রশ্ন আছে উলগুলান। উলগুলান কথার অর্থ হচ্ছে কি ভয়ঙ্কর বিশৃঙ্খলা, মানে এটাও এক প্রকারের বিদ্রোহ টাইপের, কিন্তু এটা ভয়ঙ্কর বিশৃঙ্খলা। ঠিক আছে, এবার হুল কারা করেছিল? হুল করেছিল সাঁওতালরা। এটা ক্লিয়ার রাখবে তোমরা সবাই, সাঁওতাল। ঠিক আছে, তাহলে সাঁওতালরা করেছিল হুল, আর মুন্ডারা করেছিল আমাদের উলগুলান। ক্লিয়ার হয়েছে কি বললাম? তারপরে খুদকাঠি প্রথা প্রচলন ছিল যে সমাজে, তা হলো, এই যে এখানে দিয়ে দিয়েছে খুদকাঠি প্রথা। তাহলে খুদকাঠি প্রথা প্রচলিত ছিল যে সমাজে, সেটা হচ্ছে কোনটা? মুন্ডা সমাজে। কোথায়? এটা হচ্ছে মুন্ডা সমাজে। ক্লিয়ার হয়েছে? তাহলে মুন্ডা সমাজে হচ্ছে খুদকাঠি প্রথা। এইবারে কি কি ব্যাপার, খুদকাঠি প্রথা কি আছে, সেগুলো যখন আমাদের কোশ্চেনে আসবে তখন আমরা এগুলোকে আরো ডিটেলসে আলোচনা করব। সবাই কিন্তু ভালোভাবে এগুলোকে দেখে দিবে। সাঁওতাল, ভিল, কোল, এগুলো সবই কিন্তু তোমাদের বিদ্রোহ চ্যাপ্টারটা যেটা আছে, প্রতিরোধ ও বিদ্রোহ চ্যাপ্টারটা, সেটা ভালো করে এটা পড়বে, কারণ এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, তারপরে নীল কমিশন। নীল কমিশন কেন হয়েছিল? কারণ নীল বিদ্রোহ হয়েছে। এবারে নীল বিদ্রোহ, নীল কমিশন কবে আসছে না 1860 খ্রিস্টাব্দে। ক্লিয়ার হয়েছে? 1860 খ্রিস্টাব্দে আমাদের নীল কমিশন আসবে। তাহলে নীল বিদ্রোহ কবে হবে? এটা 1859 সালে কি হয়েছিল? নীল বিদ্রোহ হয়েছিল। এটা ভালো করে নোট ডাউন করবে, নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ 1859 সালে, নীল কমিশন আসবে কবে? 1860 সালে। ঠিক আছে, এবার নীল কমিশন যখন আসছে, সেই সময় কি বলেছে? কমিশন গঠিত হয় কার নেতৃত্বে বা কার উদ্যোগে বলেছে এখানে? কার উদ্যোগে? জেপি গ্রান্টের উদ্যোগে, রিপনের উদ্যোগে, ডাফের উদ্যোগে, না লিটনের উদ্যোগে? তোমরা ভালোভাবে জানো যে জেপি গ্রান্টের উদ্যোগে কি হবে, যেটা নীল কমিশন গঠিত হবে। আশা করি তোমরা এই যে 10টি প্রশ্ন আমরা আলোচনা করলাম, এটা সবাই নোট ডাউন করবে এবং বুঝতেও পেরেছো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দিকে আমরা যাব। তাহলে পরবর্তী প্রশ্নের দিকে যখন আমরা যাচ্ছি, তখন হচ্ছে আমরা দেখলি প্রথমে হচ্ছে কি 10টি প্রশ্ন, তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে পিন করে দিবে, আমি সেটা উত্তর দিয়ে দেবো। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? কি জিজ্ঞেস করেছে? সোমপ্রকাশ। এটি 4 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবাই কিন্তু 4 নম্বরের জন্য এটা পড়বে, সোমপ্রকাশ কেন পত্রিকা গুরুত্বপূর্ণ কেন। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা ছিল কে? দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বারকানাথ বিদ্যাভূষণ। ঠিক আছে, এটি কবে প্রকাশিত হয়েছিল? সেটাও ভালোভাবে মনে রাখো, 1858 খ্রিস্টাব্দে। কবে প্রকাশ হবে এটা? 1858 খ্রিস্টাব্দে। কার আদেশে তিনি এটা সম্পাদনা করেছিলেন বা প্রকাশ করেছিলেন? তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সোমপ্রকাশ। ঠিক আছে, মনে থাকবে এটি একটি রাজনৈতিক পত্রিকা। এটি একটি কি ধরনের পত্রিকা? রাজনৈতিক পত্রিকা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার? কোনরূপ ডাউট থাকলে অবশ্যই তোমরা জানাবে আমাকে। পরবর্তী প্রশ্ন, ওরিয়েন্টাল সেমিনার কে প্রতিষ্ঠা করেছিলেন? খুবই ভালো একটি প্রশ্ন। ঠিক আছে, এটা স্বভাবতই হচ্ছে কি পরীক্ষায় অনেক সময় দিয়ে থাকে, ওরিয়েন্টাল সেমিনার। তো ওরিয়েন্টাল সেমিনার কে প্রতিষ্ঠা করেছিলেন? আমাদের গৌড়মোহন আঢ্য। কি নাম বললাম? গৌড়মোহন আঢ্য। ভালোভাবে মনে রাখো। ঠিক আছে, গৌড়মোহন আঢ্য। তাহলে গৌড়মোহন আঢ্য ওরিয়েন্টাল সেমিনার প্রতিষ্ঠা করেছিল, এটা কলকাতায় ছিল। ঠিক আছে, গৌড়মোহন আঢ্য। তারপরে পাগলপন্থী আন্দোলন শুরু হয়েছিল ময়মনসিং সিং, এটাকে জিজ্ঞেস করেছে ঠিক না ভুল। এটা অবশ্যই ঠিক, একদম সঠিক কথা। ময়মনসিং সিং এ, অর্থাৎ আমরা পাগলপন্থী যেটা দেখি সেটা হচ্ছে বাংলাদেশ থেকেই শুরু হয়েছিল। নদিয়া কাহিনী একটি শহরের ইতিহাস, এটাও সঠিক কথা। অ্যাকচুয়ালি হচ্ছে নদিয়া কাহিনী আঞ্চলিক ইতিহাসের সঙ্গে সঙ্গে জড়িত আছে, এটা একটি শহরেরও কথা আছে। ঠিক আছে, নদিয়া কাহিনী কুমুদ রঞ্জন মল্লিক এটা হচ্ছে রচনা করেছিলেন, কুমুদ রঞ্জন মল্লিক। এবার হচ্ছে কি, এটি মাধ্যমিকেও আসা প্রশ্ন আছে।
ঠিক আছে, 2024 সালে এটা মাধ্যমিকে এসেছিল, নদিয়া কাহিনী কার লেখা? কুমুদরঞ্জন মল্লিক। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো, রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে কেন চিঠি লিখেছিলেন? তোমরা জানো যে 1823 সাল, সেই সময় রাজা রামমোহন রায় আমাদের সেই সময় তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড আমহার্স্ট, তাকে চিঠি লিখছেন। তো চিঠিটা কবে লিখছেন বললাম আমি? 1823। ঠিক আছে, ভালোভাবে নোট ডাউন করবে। 1823 খ্রিস্টাব্দে তিনি কি করছেন? এই চিঠিটি লিখছেন, আমহার্স্টকে লিখছেন। কোন উদ্দেশ্য লিখছেন তিনি? অ্যাকচুয়ালি শিক্ষার জন্য তিনি লিখছিলেন। ঠিক আছে, এখানে হচ্ছে শিক্ষার, সংস্কারের জন্য নয়, যেহেতু ইংরেজরা চাইছিল সংস্কৃত শিক্ষাটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রাজা রামমোহন রায় চাইছিলেন যেন পাশ্চাত্য শিক্ষাটা আরো ডেভেলপ হয়, অর্থাৎ ইংরেজি সাহিত্যটা আরো বেশি ডেভেলপ হয় ভারতে, যাতে কুসংস্কারগুলো দূরীভূত হয়। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য তিনি এই চিঠিটি লিখেছিলেন। সালটা হচ্ছে কবে? 1823 সাল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সতীদাহ প্রথা বন্ধ করার জন্য, এগুলো নয়, পরবর্তী প্রশ্ন কি দিয়েছে দেখো, ঔপনিবেশিক আমলে অনেকগুলো উপজাতি বিদ্রোহ হয়েছিল অনেকগুলোই। ঔপনিবেশিক আমল যখন চলছে অনেকগুলো উপজাতি বিদ্রোহ হয়েছে। উপজাতি সম্প্রদায়ের মানুষেরা বিদ্রোহ করতে ভালোবাসতেন। এটা কার ভালো লাগবে বিদ্রোহ করতে? উপজাতি সম্প্রদায়ের মানুষের তীর ধনুক ছিল, তো তীর ধনুক থাকলে কি মারতে হবে কাউকে? তো উপজাতি সম্প্রদায়ের মানুষরা ঔপনিবেশিক অরণ্য আইনে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি হচ্ছে সঠিক তার উত্তর। ঠিক আছে, ব্যাখ্যার সঠিক উত্তর কত হবে? 3 নম্বর। ঠিক আছে, সবাই নোট ডাউন করে নেবেন। ক্লিয়ার হয়েছে সবার? আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন দেখো কি লিখেছে, ম্যাকলে মিনিট। এগুলো হচ্ছে আমরা একটা পিডিএফ এর মাধ্যমে পড়বো, যাতে তোমরা বুঝতে পারো। আগে কোশ্চেন গুলো দেখে নাও। ম্যাকলে মিনিট, ঠিক আছে, ম্যাকলে মিনিট আছে, ডিরোজিও কেন বিখ্যাত আছে, কোল বিদ্রোহ দুটি বৈশিষ্ট্য, সরকারি নথিপত্র আছে, আর ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণগুলো কি কি আছে। 4 নাম্বার গুলো দেখে নাও। ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিলেন? প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের বিবরণ দাও। ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনীমূলক স্মৃতিকথা, আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ? তাহলে এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। এই যে আগে 5টা প্রশ্ন আগে আলোচনা করে নিই, তারপর আমরা 4টার দিকে 4 নম্বরের দিকে যাব। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো কি লেখা আছে। ম্যাকলে মিনিট কি, অথবা এটা একটা প্রশ্ন আছে কি যে ম্যাকলে প্রস্তাব কি আছে, ম্যাকলে প্রস্তাব কি। এবারে ম্যাকলে মিনিট, এটি থমাস ব্যাবিংটন ম্যাকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন সচিব। কে ছিলেন? আইন সচিব। ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন ও জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ। ম্যাকলে মিনিট নরমালি হচ্ছে কি, ম্যাকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি কত সালে? 1835 সালে, এটা গুরুত্বপূর্ণ সাল, হ্যাঁ ঠিক আছে। 1835 সালে 2 ফেব্রুয়ারি, তারিখটা ভালোভাবে মনে রাখবে, 2 ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব, এখানে মিনিট কথার অর্থ হচ্ছে প্রস্তাব, পেশ করেন, তাকে ম্যাকলে মিনিট বা ম্যাকলে প্রস্তাব বলা হয়। ম্যাকলে প্রস্তাবের দ্বারা প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে। এবারে প্রশ্ন হচ্ছে কি, এই যে জায়গাটা প্রাচ্য আর পাশ্চাত্য মানে কি? প্রাচ্য মানে কি? প্রাচ্য মানে হচ্ছে কি আমাদের পুরনো রীতিনীতি, পুরনো পড়াশোনার কথা বলা হচ্ছে। পুরনো মানে এখানে আমাদের ভারতীয় কালচারের কথা বলা হচ্ছে, যেখানে আমরা পড়াশোনা করতাম। আমরা সংস্কৃত বিভিন্ন শাস্ত্র মতে পড়াশোনা করতাম, জ্যোতিষশাস্ত্র পড়াশোনা করতাম, এইটার কথা বলা হচ্ছে স্পেশালি। ঠিক আছে, আর পাশ্চাত্য কথা বলা হচ্ছে কি ইংরেজি সাহিত্যের কথা বলা হচ্ছে, ইংরেজি যেগুলো ভাষাগুলো আছে সেগুলোকে আমরা পড়বো এখানে। তাহলে এটা নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দিবে, তাই না? একদিকে প্রাচ্য দ্বন্দ্ব দেখা দেবে, আর এদিকে পাশ্চাত্য দ্বন্দ্ব দেখা দিবে। তাহলে প্রাচ্য আর পাশ্চাত্য দ্বন্দ্বের মধ্যে আমরা দেখবো কি, যে একটা দ্বন্দ্ব যখন নর্মালি হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়, গভর্নর জেনারেল কে ছিলেন সেই সময়? লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে সেই লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় আমরা কি দেখবো না, প্রাচ্য আর পাশ্চাত্যে একটা দ্বন্দ্ব দেখা দিবে। তাহলে সেই প্রাচ্য আর পাশ্চাত্যের দ্বন্দ্বের সময় আইন সচিব করা হবে কাকে? লর্ড ম্যাকলেকে। ম্যাকলে একদমই পাশ্চাত্যবাদী ব্যক্তি ছিলেন, যার জন্য তিনি সহজেই তিনি কি করলেন, একটা মিনিট বা প্রস্তাব পেশ করলেন যে এখন থেকে আমাদের শিক্ষা দীক্ষা পুরোপুরি কিসে হবে? পাশ্চাত্য ধ্যান ধারণাই শিক্ষা হবে। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এটা হচ্ছে বিতর্ক, এটা বড় কোশ্চেনও আছে, এটা তোমরা কিন্তু বড় প্রশ্নটা ভালোভাবে দেখে দিয়ে যাবে। ঠিক আছে, 4 নম্বরের প্রশ্ন আসে এখান থেকে, প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব বলে। পরবর্তী প্রশ্ন দেখো, ডিরোজিও কেন বিখ্যাত? আমরা ভালোভাবে জানি ডিরোজিও কেন বিখ্যাত আছে, তাও আমরা এটাকে দেখব। ডিরোজিও, ঠিক আছে, ওর পুরো নাম হচ্ছে কি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তিনি জন্মসূত্রে একজন পর্তুগিজ ছিলেন। জন্মসূত্রে কি ছিলেন? একজন পর্তুগিজ ছিলেন। তাহলে জন্মসূত্রে পর্তুগিজ ছিলেন এবং পরবর্তীকালে তিনি হিন্দু কলেজের শিক্ষক হন। হিন্দু কলেজে অধ্যাপনার সময় ডিরোজিওকে কেন্দ্র করে একটি ছাত্র গোষ্ঠী গড়ে ওঠে।
যারা নব্য বেঙ্গল বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত, খুবই গুরুত্বপূর্ণ, ইয়ং বেঙ্গল কবে গঠিত হয়, ঠিক আছে, এটা বলা হয় কবে গঠিত হবে, 1831 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1831 খ্রিস্টাব্দে কি হবে না ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ গঠন করা হবে। তিনি ছাত্রদের মধ্যে কি কি ধ্যান ধারণা নিয়ে আসার চেষ্টা করেছেন? তিনি আদর্শ, সত্যবাদিতা, যুক্তিবাদের আগুন প্রজ্বলিত করেছিলেন। তার নেতৃত্বে নব্যবঙ্গ গোষ্ঠী তৎকালীন সমাজে প্রচলিত যে কুসংস্কার গুলো আছে এগুলোর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। ডিরোজিও ছাত্র যে যুক্তিপূর্ণ, যুক্তিপূর্ণ কথার অর্থ আমি বোঝাচ্ছি একটু পরে, আলোচনার জন্য একাডেমিক অ্যাসোসিয়েশন, খুবই গুরুত্বপূর্ণ, একাডেমিক অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়েছিল? 1828 সালে গড়ে তোলেন। এছাড়া বিভিন্ন সংস্কারমূলক মতামত প্রচারের জন্য তিনি কয়েকটা পত্রিকা প্রকাশ করেছিলেন। প্রথম হচ্ছে পার্থেনন, এনকোয়ারার, ক্যালাইডোস্কোপ, স্পেকটেটর ইত্যাদি পত্রিকা তিনি প্রকাশ করেন। এভাবে যুক্তিতর্ক মানে কি? আমরা বলছি কুসংস্কার। আমরা একটা আমাদের বাংলায় প্রচলন ছিল সতীদাহ প্রথা, ঠিক আছে, তো সতীদাহ প্রথা, এই সতীদাহ প্রথাটা ভালো না খারাপ এটাকে জানতে হবে যে এটি ভালো না খারাপ। তো যখন আমরা সেই সমাজে বসবাস করতাম সেই সময় মানুষরা তাদের রীতিনীতি পালন করতো এবং বলতো যে এটা ঠিক আছে, এটি একদম সঠিক আছে, ঠিক আছে, কিন্তু ইনারা বাচ্চাদের মধ্যে সেটা প্রবেশ করিয়েছেন যে যুক্তিতর্ক দিয়ে বিচার করব কিভাবে। তো সতীদাহ প্রথার মতো আমি একটা উদাহরণ দিচ্ছি সেই সময়ের কথার মতন, এটা ভালোভাবে মনে রাখো। সতীদাহ প্রথা হচ্ছে কি, ডিরোজিও করেননি, এটা করেছিলেন কি রাজা রামমোহন রায়। কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি সতীদাহ প্রথা তোমাদের মধ্যে ভালো না খারাপ, এখনের আসপেক্টে, বর্তমানে আসপেক্টে দাঁড়িয়ে আমরা মনে করি যে ওটা খারাপ, কিন্তু আমাদের প্রচলিত সমাজ মনে করতো যে এটা ভালো ছিল, ঠিক আছে। তো ইংরেজরা দেখলো যে কিভাবে একজন জীবন্ত মানুষকে তার স্বামী মারা যাবার জন্য একজন নারীকে কিভাবে জীবন্ত চিতায় আগুন দিয়ে দাহ করে দেওয়া হতো। তাহলে এই যে মর্মান্তিক যে ঘটনাগুলো ঘটতো ভারতে, তো সেগুলো ছিল একটা কুসংস্কার। এবারে এটা কেন জরুরি আছে বা এটা যুক্তিতর্ক দিয়ে বিচার করতে হবে যেটা ভালো না খারাপ, এই জন্য তিনি কি করেছিলেন, একটা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন যার নাম দিয়েছিলেন কি একাডেমিক অ্যাসোসিয়েশন, যেখানে ছেলেরা যেত, ছেলেমেয়েরা উভয় যেত এবং সেখানে গিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করতো যে কোনটা ভালো কোনটা খারাপ। এবার তোমরা সহজেই জানো যে আমরা রাস্তাঘাট পেরোনোর সময় অনেক সময় যদি বিড়াল রাস্তা কেটে দেয় তাহলে সেখানে আমরা যেতে চাই না, তাই না? এগুলো এক একটা কুসংস্কারের মধ্যে পড়ে। তাহলে বিড়াল রাস্তা কেটে দিয়েছে, তো বিড়াল যে রাস্তা কাটলো সেটা ভালো না খারাপ এটা বিচার করবে কে? এরা হচ্ছে কি যুক্তিতর্ক দিয়ে সেগুলোকে আলোচনা করতো। দিয়ে আমরা এখানে দেখতে পাই যে যুক্তিতর্ক যখন বিচার হবে তখন জিনিসগুলো আরো সঠিকভাবে আমাদের সামনে উপস্থাপন হয়ে যাবে। তো এইটারই কাজ ছিল কার? আমাদের ডিরোজিও। ডিরোজিও তিনি ছাত্রদেরকে যুক্তিতর্ক দিয়ে বিচার করতে শিখিয়েছিলেন। ক্লিয়ার হয়েছে কি বললাম? আর যার জন্য তাকে কিন্তু ওই হিন্দু স্কুল থেকে বা হিন্দু কলেজ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল এবং তারপরে কিছুদিন পরে তিনি মারা যান। ক্লিয়ার হয়েছে কি বললাম? তারপরে প্রশ্ন দেখো, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? সরকারি নথিপত্র, এখন আমাদের যেমন সরকার চলছে তারা কিছু কিছু অর্ডিন্যান্স, কিছু কিছু নির্দেশনামা জারি করে, এইভাবে করে নির্দেশনামা জারি করেন, তাই না? তো এই যে নির্দেশনামাগুলো কোথায় সংরক্ষণ রাখা থাকবে বা এগুলো গুরুত্বপূর্ণ কি? আসলে পরে যখন এগুলো যখন লেখা হচ্ছে সেগুলো পরবর্তীকালে যখন কোনো ঐতিহাসিক লিখেন তাহলে এই পত্রিকাগুলো থেকে তিনি কি করেন, ডেটাগুলো কালেকশন করে লিখে নেন। তাহলে এটা হচ্ছে কি সরকারি নথিপত্র, আর সেখান থেকে ইতিহাস লেখার পদ্ধতি। তো সরকারি নথিপত্র সমূহ যেমন তথ্যের সাহায্য নিয়ে ইতিহাস লেখা হয় তাকে ইতিহাসের উপাদান বলে। তো আধুনিক ইতিহাসের উপাদানগুলির মধ্যে অন্যতম হচ্ছে সরকারি নথিপত্র। সরকারি নথিপত্র বলতে বোঝায় যে আমরা পুলিশ, গোয়েন্দা, ঠিক আছে, বা সরকারি আধিকারিকদের রিপোর্ট, প্রতিবেদন আর চিঠিপত্রকে বোঝায়। সরকারি নথিপত্রের বিবরণ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত যে সচিব আছে, আধিকারিকরা আছে, সরকারি কাজকর্ম নিয়ে বিভিন্ন চিঠিপত্র লেখেন। আমি একটু আগে বললাম চিঠিপত্র লিখছেন, রিপোর্ট পেশ করছেন, নোট দিচ্ছেন। তো এই গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র থেকে ইতিহাসের অনেক প্রয়োজনীয় তথ্য আমরা পেতে পারি, এটাকে আমরা সরকারি নথিপত্র বলি। আচ্ছা, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? এটা হচ্ছে মহাফেজ খানায়। ভালো করে মনে রাখবে, মহাফেজ খানায়, ঠিক আছে। আর এই মহাফেজ খানা যাকে আমরা লেখাগারও বলি, লেখাগার, এটা আছে কোথায়? এটা আছে দিল্লিতে। কোথায় আছে? দিল্লিতে। এখন বর্তমানে কোথায় আছে মহাফেজ খানা? না দিল্লিতে আছে। এটাকে লেখাগারও বলা হয়। ক্লিয়ার হয়েছে? সবাই নোট ডাউন করে নেবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? কোল বিদ্রোহের দুটি গুরুত্ব লেখো। কি বলেছে? কোল বিদ্রোহের দুটি গুরুত্ব লেখো। এবার কোল বিদ্রোহ কবে হয়েছে? আমরা একটু আগেই বললাম কোল বিদ্রোহ হয়েছিল আমাদের কবে? 1831 সালে, ঠিক আছে। কবে হবে এটা? 1831 কোল বিদ্রোহ। তো কোল সম্প্রদায়ের অমিত ব্যয় যাকে বলা হয় ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরলেও
শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। ব্যর্থ হলেও কোল বিদ্রোহের গুরুত্ব ছিল অপরিসীম। তো সেই গুরুত্বগুলো কি হচ্ছে, কোল বিদ্রোহের শেষে সরকার ছোটনাগপুর অঞ্চলকে পৃথক দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি বলে ঘোষণা করে। এটা খুবই ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করবে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কখন গঠন করা হয়েছিল, না কোল বিদ্রোহের পরে গঠন করা হয়েছিল। ঠিক আছে, সেখানে প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলে। কোল অধ্যুষিত অঞ্চলে জমি জরিপ করে মানে মেজারমেন্ট করবে কতটা জমি আছে, সেখানে উৎপাদন কেমন হচ্ছে সেগুলোকে মেজারমেন্ট করবে। তারপরে তারা কি করবে, ভূমি বন্দোবস্ত করবে। বন্দোবস্ত মানে এখান থেকে কত প্রকারে কতটা আমরা ট্যাক্স নিতে পারবো, কিভাবে নিতে পারবো, সেগুলো সব এখানে বর্ণনা করবে। এটা হচ্ছে কি জরিপ পদ্ধতি বলা হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, যে ফরাজি আন্দোলন ব্যর্থ হয় কেন। কি বলেছে, ফরাজি আন্দোলন ব্যর্থ হয় কেন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কোনো ডাউট থাকলে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। ঠিক আছে, কোনো ডাউট নেই, আশা করি তোমাদের ডাউট থাকারও কথা নেই, কারণ আমি সবগুলো পিপিটিতে একটা জায়গায় সেগুলোকে সব গুছিয়ে দিয়েছি। ঠিক আছে, লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে, মানে 2 নম্বরের জন্য লাস্ট প্রশ্ন, 2 নম্বরের জন্য লাস্ট প্রশ্ন, ফরাজি আন্দোলন কেন ব্যর্থ হয়। ফরাজি আন্দোলন ব্যর্থ হওয়ার কারণগুলো কি বলেছে, যে দুদু মিয়ার মৃত্যুর পর, ঠিক আছে, দুদু মিয়ার আসল নাম ছিল মোহাম্মদ মহসিন। ঠিক আছে, মোহাম্মদ মহসিন। ফরাজি আন্দোলন কবে হয়েছিল, সবাই আমাকে কমেন্টে জানাও যে ফরাজি আন্দোলন কবে হবে। ঠিক আছে, তো ফরাজি আন্দোলন ব্যর্থ হওয়ার কারণগুলি কি ছিল, দুদু মিয়ার মৃত্যুর পর তার পুত্র ছিল নোয়া মিয়া। এটাই জিজ্ঞেস করে যে দুদু মিয়ার পুত্রের নাম কি ছিল, তো নাম ছিল হচ্ছে নোয়া মিয়া। তো ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করে ইসলামের শুদ্ধিকরণের উপর জোর দিয়েছে, তাই না। আগে হচ্ছে এটা কৃষক মানে কৃষি উন্নয়নের জন্য বা কৃষকদের দুর্দশা দূর করার জন্য ছিল, কিন্তু এটা হচ্ছে কি আস্তে আস্তে ইসলামিক শুদ্ধিকরণের জন্য জোর দেয়। হিন্দুরা এই আন্দোলন থেকে সরে যায়, তো ইসলাম যখন আসছে তখন হিন্দুরা ওই আন্দোলন থেকে সরে যাচ্ছিল। ফরাজি আন্দোলন বাংলায় সীমাবদ্ধ ছিল। কোথায় সীমাবদ্ধ ছিল, এটা বাংলাতে। এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার মতো নেতৃত্ব বা সংগঠন কোনোটাই ছিল না। তারপর হচ্ছে কোম্পানি সরকার, জমিদার, নীলকর সাহেব এবং মহাজনদের মিলিত জোটের বিরুদ্ধে বিদ্রোহটা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সফল হতে হয়। দেশীয় অস্ত্রশস্ত্র মানে কোথায় আছে, মানে আমরা কি এখানে সবসময় তো এখানে বন্ধু টন্ধু বাঁধতে পারি না, তো এরা হচ্ছে কি যা যেটা পেতো সেটা নিয়ে তারা বিদ্রোহ করতো, যার ফলে কোম্পানি সহজ হয়েছে এই বিদ্রোহটা দমানোর জন্য। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে, আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এখন থেকে হচ্ছে কি এটা 4 নম্বরের প্রশ্ন। কত নম্বরের প্রশ্ন এটা, 4 নম্বরে। কি বলেছে দেখো, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। এবার প্রশ্ন হচ্ছে কটা অরণ্য আইন এসেছিল, এটা মনে রাখবে। অরণ্য আইন এসেছিল কটা, না 3টে। কটা অরণ্য আইন এসেছিল, 3টি এসেছিল। ঠিক আছে, 3টি। তো সালগুলো ভালোভাবে মনে রাখো, একটা হচ্ছে 1865, একটা হচ্ছে কি তো এখানে কটা হচ্ছে, 3টি। 3টির মধ্যে প্রথম হচ্ছে কি 1865, দ্বিতীয় হচ্ছে কবে 1878, আর তৃতীয় কবে হবে 1927। এই 3টি হচ্ছে কি অরণ্য আইন এসেছিল, এটা ভালোভাবে মনে রাখো। ঠিক আছে, 3টি অরণ্য আইন এসেছিল, ক্লিয়ার। তাহলে 3টি অরণ্য আইনের মধ্যে কোনটা কোনটা, 1865, 1878, 1927। তাহলে এই যে 3টের মধ্যে ত্রিস্তরীয় বলা হয় কোনটা, ত্রিস্তরীয় এইটা। ঠিক আছে, কি বলা হয়, ত্রিস্তরীয়। ঠিক আছে, ত্রিস্তরীয় হচ্ছে অরণ্য আইন বলা হয় কোনটাকে, 1878-কে। এবারে কি বলেছে দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অরণ্যের উপর তাদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তন করেন ব্রিটিশ সরকার। 1855 খ্রিস্টাব্দে একটা সনদ এনেছিল, সনদ। ঠিক আছে, একটা সনদ এনেছিল। সেই সনদের পরে 10 বছর পর 1865 সালে কি হবে, একটা অরণ্য আইন এসছে। সেই অরণ্য আইনকে আমরা ঔপনিবেশিক অরণ্য আইন বলে থাকি। তো 1865-তে এসছে, যে লেখা আছে এখানে অরণ্য আইন, এবং 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইন পাস হয়। ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্যগুলো কি কি আছে দেখো, লিখে দিয়ে আছে। ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তনের মূল উদ্দেশ্যগুলো বিশাল সম্পর্ক। তাহলে এখানে দেখো ভালোভাবে তোমাদের এগুলো ডেটাগুলো দেওয়া আছে। ঠিক আছে, ভালোভাবে ডেটাগুলো দেওয়া আছে,
তোমরা এগুলো আরামসে পড়বে এগুলোকে, ঠিক আছে। সামরিক উদ্দেশ্য আছে, রেলপথের এখানে দিয়ে আছে কি রেলপথ, ঠিক আছে। তো রেলপথের প্রসার কিভাবে করানো হচ্ছে, কারণ হচ্ছে কি অরণ্য আইনে বলা হচ্ছে কি জঙ্গলগুলোকে ব্যবহার করতে আদিবাসীরা আর পারবে না। তো জঙ্গলই হচ্ছে তাদের মা, তাদের কাছে সবকিছুর মানে থাকা পড়া খাওয়া হচ্ছে তার জঙ্গল, তো সেই জঙ্গলকে ব্যবহার করতে দিচ্ছিল না এই অরণ্য আইন অনুযায়ী। কারণ এই সময় আমাদের ভারতে রেলপথ নির্মাণ হতো, আর রেলপথ নির্মাণের জন্য যে কাঠটা দরকার হতো সেটা হচ্ছে শাল কাঠ, স্পেসিফিক শাল কাঠগুলোকে ব্যবহার করতো, বা জঙ্গলের যেসব শক্ত শক্ত কাঠগুলো ছিল সেগুলোকে ব্যবহার করতো। তো সেই কাঠগুলোকে ব্যবহার করার সময় আমরা দেখছি যে জঙ্গলটাই তাদেরকে দরকার হবে ইংরেজদেরকে, তার জন্য জঙ্গল কাটতে দেওয়া হতো না। এবং কি বলা হতো কি জঙ্গলের উপর কোনো অধিকার আদিবাসীদের থাকবে না, সরাসরি ব্রিটিশ সরকারের থাকবে। বা এখানে কোনো জমিতে ধরো অনুর্বর জমি ছিল, তো সেটাকে হচ্ছে তুমি উর্বর করে চাষ করেছো, সেই জমির উপরে তোমার কোনো অধিকার থাকবে না, এখানে যে উৎপাদন করবে সেটার উপর ট্যাক্স দিতে হবে তোমাকে, ট্যাক্স, ঠিক আছে। তাহলে এত অত্যাচার করছে, এত অত্যাচার করার পর তারপরে আমরা জানি যে রেলপথ নির্মাণ করার সময় শ্রমিক হিসেবে খাটাতো কাদেরকেই, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে। তাহলে ভারতীয়দেরকে খাটাতো, এবং খাটানোর পর যে টাকাটা দেওয়া হতো সেই টাকাটাও খুব কম পরিমাণ দেওয়া হতো, যার জন্য মানুষ হচ্ছে কি এক প্রকারের অতিষ্ঠ হয়ে পড়েছিল ব্রিটিশ সরকারের প্রতি, ঠিক আছে। রেল কর্মচারীদের অত্যাচার চলতো এখানে নর্মালি। তো কৃষিযোগ্য জমিগুলো সেগুলো হচ্ছে আমরা বলে দিলাম যে কৃষিযোগ্য জমিতে কি বলা হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, তো দেখো কৃষিযোগ্য জমির তারপর হচ্ছে কি আহ পরিষ্কার করে যে জমির উপর পরিমাণ বৃদ্ধি করতে চেয়েছিল, জমির পরিমাণটা বৃদ্ধি করতে চেয়েছিল। এর ফলে সেই সকল জমিতে ভূমি রাজস্ব আদায়ের মাধ্যমে সরকার আয় বৃদ্ধি পায়। এই যে এইগুলোর জন্য মানুষ ক্ষিপ্ত হয়। তারপরে তোমরা জানো উপসংহারে দেখে নিবে কি কি বলেছে। এই যে প্রশ্নটা আমরা একটু আগে বলছিলাম যে প্রাচ্য আর পাশ্চাত্যের দ্বন্দ্ব, যে শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, কেন প্রাচ্য আর পাশ্চাত্যবাদী বিতর্ক কথা অর্থ হচ্ছে কি আমাদের দেশীয় শিক্ষা আর হচ্ছে বিদেশি শিক্ষা। দেশীয় শিক্ষা কাকে বলছে, যেখানে আমরা সংস্কৃত আরবি ফার্সি পড়বো। আর বিদেশি শিক্ষা বলতে এই যে 1 লক্ষ টাকা দান করা হয়েছে শিক্ষা ক্ষেত্রে, সেখানে ইংরেজি শিক্ষার উপর বেশি গুরুত্ব দেওয়া হবে, এবং বাকি ওই সায়েন্স সাবজেক্ট গুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। তো এখানে প্রাচ্যবাদীকে জিজ্ঞাসা করেছে কে কে আছে, এইচ.টি. প্রিন্সেপ আছে, কোলব্রুক আছে। প্রাচ্য মানে আমাদের জন্য আমাদের ভারতীয় শিক্ষাটাকে তারা গুরুত্ব দিতে চেয়েছিলেন। তার মধ্যে হচ্ছে কি যে এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখরা আছে এখানে, ঠিক আছে। এরা চাইছিল সংস্কৃত আরবি আর ফার্সি ভাষাকেই যেন পড়ানো হয়, কারণ এই দেশের ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে এই শিক্ষা জড়িত আছে। ঠিক আছে। আর পাশ্চাত্যবাদীরা কি চাইছিল, পাশ্চাত্যবাদীরা কি চাইছে দেখো, পাশ্চাত্যবাদী তার মধ্যে হচ্ছে ট্রিভেলিয়ান, আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স, ঠিক আছে। এরা হচ্ছে কি আমাদের পাশ্চাত্যবাদী। আর সবচেয়ে বড় ব্যক্তির নাম হচ্ছে কি আমাদের ম্যাকলে, লর্ড লর্ড ম্যাকলে, ঠিক আছে। লর্ড ম্যাকলে চাইছিল যে কি পাশ্চাত্য শিক্ষা যেন আমাদের দেওয়া হয়। তাই এই যে ইংরেজি শিক্ষার জন্য সরকারি টাকা বরাদ্দ করা উচিত, মানে ভবিষ্যতে যাতে এইখানে আমরা ইংরেজি শিক্ষাটাকে বেশি প্রমোট করতে পারি। তাহলে এটার জন্যই আমরা দেখছি, ঠিক আছে। কি বলেছে দেখো, দেশীয় শিক্ষার জন্য প্রাচ্যবাদীগণ এবং ইংরেজি শিক্ষার জন্য পাশ্চাত্যবাদীরা এই টাকা দাবি করলে যে বিতর্ক বা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল, সেটাকে আমরা প্রাচ্য আর পাশ্চাত্যের দ্বন্দ্ব নামে পরিচিত, ঠিক আছে। তো শিক্ষা খাতে অর্থ ব্যয় বন্ধ বন্ধ করে দেয়, এবং এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য দায়িত্ব নেয় একটি সমিতির উপর, যার নাম ছিল জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে করানো হয়েছিল, কি ব্যাপার, এটা তোমাদের পরবর্তী প্রশ্নগুলো আমরা আলোচনা করব। প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা নিয়ে এই কমিটি গঠন করা হয়। রাজা রামমোহন রায় একটা দাবি করেছিল যে যেন এখানে পাশ্চাত্যবাদের দ্বন্দ্বের সময় সরকার এই 1 লক্ষ টাকার একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করার কথা ভেবেছিল, কিন্তু রাজা রামমোহন রায় নিজে লড়া আমাকে একটা চিঠি লিখেছিলেন, কত সালে আমরা বললাম 1823 সালে। আর সেই এখান থেকে বলা হচ্ছে কি যে সংস্কৃত শিক্ষার পরিবর্তে ইংল্যান্ডের মতো আধুনিক শিক্ষার ভারতে যেন চালু করা হয়, রাজা রামমোহন রায় বলেছিলেন, ঠিক আছে। তো দ্বন্দ্বের অবসান কবে হয়ে যাচ্ছে, দ্বন্দ্বের অবসান কে করছেন না লর্ড ম্যাকলে মিনিট, বড়লাট উইলিয়াম বেন্টিং, আইনসভা সদস্য স্যার থমাস বেবিংটন ম্যাকলে, 1835 খ্রিস্টাব্দের। তারিখটা আমরা আগেও আলোচনা করেছিলাম, 2 ফেব্রুয়ারি। সেই 2 ফেব্রুয়ারি তিনি একটা প্রতিবেদন পেশ করছেন, সেখানে তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে শিক্ষা খাতে যে টাকাটা ব্যয় করা হচ্ছে সেটা হচ্ছে ইংরেজি শিক্ষার জন্য, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যয় করা হবে। আর সেটা হচ্ছে 7 তারিখে 7ই মার্চ পাশ্চাত্য শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসেবে গ্রহণ করেন। ক্লিয়ার হয়েছে কি বললাম?
তাহলে এগুলো হচ্ছে কি তোমরা পড়বে। পরবর্তীকালে এই যে দেখতে পাচ্ছ আত্মজীবনী এবং স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ বলেছে, ঠিক আছে, আত্মজীবনী এবং স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ। তো ইতিহাস লেখার ক্ষেত্রে এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। তো তোমরা এটা ভালোভাবে দেখবে, নোটগুলো সব নোট ডাউন করে নিবে, এখান থেকে তোমাদের ডাইরেক্ট পরীক্ষায় চলে আসবে, ঠিক আছে। তোমরা দেখে নাও এখানে যে কি বলেছে, আত্মজীবনী স্মৃতিকথা এক ধরনের সাহিত্য, লেখক তার চোখে দেখা বিভিন্ন ঘটনা, নিজের অভিজ্ঞতার কথা এখানে বর্ণনা করা আছে। তোমরা জীবন চরিত আত্মজীবনী স্মৃতিকথার বইগুলো পড়েছো, যেমন জীবনে ঝরা পাতা আছে, 71 ডায়েরি এখানে আমরা দেখলাম, জীবনে ঝরা পাতা, 70 বছর, জীবন স্মৃতি, এগুলো সব তোমরা দেখলে। এখানে হচ্ছে কি সাধারণ মানুষের কথা, হ্যাঁ, আধুনিক ইতিহাস রচনার উপাদান হিসেবে আত্মজীবনী যথেষ্ট নয়, সাধারণ মানুষের কথা, লেখকের লেখকের হচ্ছে কি পারিপার্শ্বিক পরিবেশ, কোনো কোনো ঘটনা বিবরণ প্রভৃতি রচনা ক্ষেত্রে তথ্যের যোগান দেয়, ঠিক আছে। রাজনৈতিক ও আর্থসামাজিক দৃষ্টিভঙ্গি ভিন্নধর্মী ব্যাখ্যা এখানে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে কি আমাদের গুরুত্ব, ঠিক আছে। এই যে গুরুত্ব, ইতিহাস লেখনের গুরুত্ব কি আছে, কি ব্যাপার, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো, তাহলে এইগুলো হচ্ছে আমরা সব এখানে আলোচনা করে দিলাম। ক্লিয়ার হয়েছে? আশা করছি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা 4 পর্যন্ত আজকে আলোচনা করে দিলাম। 8 কোশ্চেন তোমরা যদি হয় তাহলে আমরা পরে এটা আলোচনা করব 8, ঠিক আছে। তাহলে সবাই যেখানে যেখানে ডাউট হবে সেখানে সেখানে তোমরা কমেন্ট বক্সে লিখবে, এবং সবাই আমার সাথে যুক্ত থাকো, সবকিছু ভিডিও তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, ঠিক আছে।